হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। কেমন আছো সবাই? আশা করি ভালো। আজ আমরা ইংরেজি সাহিত্যের একটি বিখ্যাত নভেল নিয়ে আলোচনা করব, আর সেটা হলো ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুসো। এই রবিনসন ক্রুসো নভেলটি রিস্টোরেশন এবং 18th সেঞ্চুরি ইংলিশ লিটারেচারের একটি খুবই জনপ্রিয় নভেল। তো আজকের লেকচারটা তোমাদের জন্য যেভাবে সাজানো হয়েছে, আজকের লেকচারে আমরা যেগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে কি ইনফরমেশন অ্যাবাউট দ্য নভেল, থিমস, ক্যারেক্টার লিস্ট, সামারি এবং মরাল লেসন। এই বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে চলো এই নভেলের কি ইনফরমেশন দিয়ে শুরু করা যাক। তো গাইস, চলো আজকে আলোচনা শুরু করা যাক। At first, we are gonna discuss about the writer. ড্যানিয়েল ডিফোর লাইফ স্প্যান হচ্ছে 1660 থেকে 1731। ডিফোকে ইংলিশ নভেলের ফাদার বলা হয়। তার মেজর ওয়ার্কস গুলো হলো আটলান্টিস মেজর, দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ রবিনসন ক্রুসো, দ্য ফার্দার অ্যাডভেঞ্চার অফ রবিনসন ক্রুসো, দ্য কিং অফ Pirates, Captain Singleton, Memories of a Cavalier, Mole Flanders, Roxana the Fortunate Mistress, A Journal of the Plague Year, ইত্যাদি। And then secondly, it's time for the key information about the novel. এই নভেলটির ফুল টাইটেল হচ্ছে The Life and Strange Surprising Adventures of Robinson Crusoe। এই নভেলটি পাবলিশ করা হয়েছিল 1719 সালের 25 এপ্রিল এবং পাবলিশারের নাম উইলিয়াম টেইলর। এই নভেলের পয়েন্ট অফ ভিউ সেটা হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্রোনাউন এবং এই নভেলের জনার হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন। এরপর আমরা যদি এই নভেলটির ব্যাকগ্রাউন্ড সোর্স সেটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আলেকজান্ডার সেলকার্ক নামক একজন স্কটিশ সেলারের কাহিনী। আলেকজান্ডার সেলকার্ক 1704 সালে সমুদ্রাভিযানে যান। যাত্রাপথে তিনি জুয়ান ফার্নান্দেজ নামক একটি জনমানবহীন দ্বীপে নামেন এবং সেখানে 4 বছর সার্ভাইভ করেন। এরপর 1709 সালে উডেস রজার্স নামক একজন নাবিক তাকে উদ্ধার করেন। তো ডিফো সেলকার্কের এই কাহিনী শুনেন এবং এই কাহিনীর সাথে তার পার্সোনাল এক্সপেরিয়েন্সেস এবং ফ্যান্টাস্টিক ইমাজিনেশন মিক্সড করে রবিনসন ক্রুসো রচনা করেন। এরপরে আমরা চলে যাই নোভেলে যে থিম গুলো আছে সেটিতে। তো প্রথমে যে থিমটি আসে সেটি হচ্ছে আনসার্টেনিটি অফ মাস্টারি, আধিপত্যের অনিশ্চয়তা। ক্রুসো যে একটি অজানা সি ভয়েজে যাচ্ছিল, সেখানে কোনো নিশ্চয়তাই ছিল না যে সে সফল হবে কিনা, সে সফলভাবে আধিপত্য বিস্তার করতে পারবে কিনা। দ্বিতীয়ত, ইম্পর্টেন্স অফ সেলফ অ্যাওয়ারনেস, সচেতনতার গুরুত্ব। ক্রুসো নিজেকে নিয়ে অসচেতন ছিল, তার মাথায় শুধু অ্যাডভেঞ্চার কাজ করছিল। এতে তার ভালো হবে না খারাপ হবে সে কেয়ার করেনি। আগপিছ না ভেবেই সে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে। তৃতীয়ত, কনফ্লিক্ট বিটুইন রিলিজিয়ন অ্যান্ড ওয়েলথ, ধর্ম ও সম্পদের মধ্যে দ্বন্দ্ব। ক্রুসো টাকা এবং আধিপত্য বিস্তার নিয়ে এতই মগ্ন ছিল যে সে নিজ ধর্মকে ভুলে যায়, নিজের সৃষ্টিকর্তাকে স্মরণ করা ভুলে যায়। যখন সে একাকী বোধ করে এবং অসুস্থ হয়ে পড়ে, তখন তার নিজ ধর্ম এবং সৃষ্টিকর্তার কথা মনে পড়ে, যার ফলে সে বাইবেল পড়া শুরু করে এবং গডকে স্মরণ করে। সোসাইটি অ্যান্ড ক্লাস, সমাজ এবং শ্রেণী। 18th সেঞ্চুরিতে মানুষরা সোসাইটি এবং ক্লাস নিয়ে খুব গর্ববোধ করত। সেই সময়ে এইটা নিয়ে মানুষদের মধ্যে খুব কনফ্লিক্ট বাধত। ইভেন আমরা এই নভেলের প্রথম দিকেও সোসাইটি এবং ক্লাসের উল্লেখ পাই, যখন ক্রুসো তার বাবাকে অভিযানের কথা বলে এবং তার বাবা সরাসরি না করে দেয় এবং বলে তার মতে একমাত্র গরিব এবং ধনীরাই অ্যাডভেঞ্চারে যেতে পারবে। এরপর যে থিমটি আসে সেটি হচ্ছে ম্যান অ্যান্ড ন্যাচারাল ওয়ার্ল্ড, মানুষ এবং প্রাকৃতিক পরিবেশ। মানুষের সাথে প্রকৃতির যে চরম আন্তরিকতা তা এই নভেলে দেখতে পাওয়া যায়। যখন ক্রুসো ওই দ্বীপে একাকী বাস করছিল, তখন তার একমাত্র সঙ্গী ছিল প্রকৃতি। সে প্রকৃতি থেকেই বেঁচে থাকার জন্য খাবার পায়, প্রকৃতি তাকে বাঁচিয়ে রাখে। অন্যভাবে দেখতে গেলে প্রকৃতি তাকে নিজ ঠিকানায় ফিরিয়ে নিয়ে যায়। রুলস অ্যান্ড স্লেভারি, নিয়ম এবং দাসত্ব। দাসপ্রথা 18th সেঞ্চুরিতে চরম আকার ধারণ করে। নোভেলের বেশ কিছু জায়গায় আমরা দাসত্বের প্রমাণ পাই। এমনকি ক্রুসো নিজেও অনেক সময় ধরে টার্কিশ পাইরেটসদের দাস ছিল। এই 18th সেঞ্চুরিতে ধনী এবং ক্ষমতাবান লোকেরা গরিব এবং দুর্বলদের দাস বানিয়ে রাখত এবং নিজ স্বার্থের জন্য তাদের দিয়ে বিভিন্ন ধরনের কাজ করিয়ে নিত। এরপর আসে ফ্যামিলি, পরিবার। একজন মানুষের জন্য ফ্যামিলি যে কতটা গুরুত্বের তা বোঝা যায় ক্রুসোর অবস্থা দেখলে। সে প্রথমে তার ফ্যামিলিকে অমান্য করে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে এবং যখন সে বিপদে পড়ে তখন তার পরিবার, তার বাবার উপদেশের কথা মনে পড়ে যে না, আমার ফ্যামিলি ঠিক ছিল, আমার বাবাই ঠিক ছিল। এরপর আসে নেসেসিটি অফ রিগ্রেট, দুঃখ প্রকাশ
প্রকাশের অপরিহার্যতা। পরিবারকে অমান্য করলে, গুরুজনদের অমান্য করলে দুঃখ যে অপরিহার্য সেটা ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসোর মধ্য দিয়ে দেখিয়েছেন। তো বন্ধুরা, এবার আমরা এই নোভেলের ক্যারেক্টারগুলো সম্পর্কে জানবো। প্রধান চরিত্রগুলোর মধ্যে প্রথমেই রয়েছে রবিনসন ক্রুসো, যে এই উপন্যাসের নায়ক এবং ন্যারেটর। এরপর আসে ফ্রাইডে, 26 বছর বয়সী ক্যারিবিয়ান মানুষ খেকো যুবক, যদিও পরবর্তীতে ক্রুসোর গাইডেন্সে ফ্রাইডে সভ্য মানুষ হয়ে ওঠে। জুরি, একজন কৃষ্ণবর্ণ কৃতদাস। ক্রুসো যখন টার্কিশ পাইরেটস অর্থাৎ জলদস্যুদের থেকে পানিপথ দিয়ে পালাচ্ছিল তখন জুরি ছিল তার সঙ্গী। দ্য উইডো, এই চরিত্রটি রবিনসন ক্রুসো নোভেলে সততা এবং নির্ভরশীলতার প্রতীক হিসেবে কাজ করে, কারণ ইংল্যান্ড যাত্রার সময় ক্রুসো তার কাছে 200 পাউন্ড রেখেছিল আমানত হিসেবে, এবং বহু সময় পর আবার যখন দুইজনের দেখা হয় উইডো ক্রুসোকে সেই 200 পাউন্ড ফেরত দেয়। দ্য পর্তুগিজ ক্যাপ্টেন, একজন নাবিক যে ক্রুসো এবং জুরিকে তার জাহাজে তুলে নেয় এবং ব্রাজিলে নিয়ে যায়। স্প্যানিয়ার্ড হলো স্প্যানিশ শিপের একজন, যার ক্রুদের ক্যানিবালরা আক্রমণ করেছিল এবং নতুন একটি আইল্যান্ডে নিয়ে গেছিল। তো বন্ধুরা, এবার আমরা এই নভেলটির সামারিটা আলোচনা করব। রবিনসন ক্রুসো 1632 সালে ইয়র্কের ইংলিশ সিটিতে জন্মগ্রহণ করে। তার পিতা ছিলেন একজন জার্মানি এবং মা ছিলেন একজন ইংরেজ মহিলা। ক্রুসো প্রাথমিক জীবনে ভ্রমণ পিপাসু ছিল, কিন্তু তার বাবা এটা পছন্দ করতেন না। তিনি চাইতেন ক্রুসো আইন নিয়ে পড়াশোনা করুক। যখন সে তার বাবাকে সমুদ্রে যাওয়ার কথা বলেছিল, তার বাবা স্ট্রিক্টলি না করে দিয়েছিলেন, কারণ তার বাবার মতে খুবই গরিব অথবা খুবই ধনীরা বিদেশে যায় ভাগ্য পরিবর্তনে বা অ্যাডভেঞ্চার খুঁজতে। বাট এনিওয়ে, সে বাড়ি থেকে পালায় এবং বিদেশে যায়। কিছুদিনের যাত্রার পর একটা ভয়ঙ্কর ঝড় উঠে এবং তাদের জাহাজ ধ্বংস হয়ে যায়। ক্রুসো এবং তার ক্রু মেম্বাররা বেঁচে যায় কারণ তাদের অন্য একটি নৌকা তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার পরিবর্তে একজন ইংলিশ ক্যাপ্টেনের সাথে সে লন্ডনের দিকে এগোতে থাকে। এরই মধ্যে সমুদ্রপথে আফ্রিকান উপকূলীয় অঞ্চল দিয়ে যাবার সময় একটি টার্কিশ পাইরেট শিপ অর্থাৎ জলদস্যুদের জাহাজ তাদের আক্রমণ করে। জলদস্যুরা ক্রুসো সহ তার শিপমেটদের হরণ করে। সেই জলদস্যুদের ক্যাপ্টেন ক্রুসোকে তার দাস হিসেবে রেখে দেয়। এই যে ঘটনাটা ঘটে, অর্থাৎ হঠাৎ করে ঘটে যাওয়া মিজারেবল ঘটনা, এতে ক্রুসোর মনে পড়ে তার বাবার উপদেশগুলো। তার কাছে মনে হয় যেন গড তার উপর রুষ্ট হয়েছেন, ক্রুসোর উপর থেকে সকল দোয়া তুলে নিয়েছেন। দাস হিসেবে 2 বছর কাটানোর পর একদিন ক্রুসো পালানোর সুযোগ পায়। সে জুরি নামক একজন দাসকে নিয়ে মাছ ধরার নাম করে পালায়। পালানোর পথে 10-12 দিন পর এক পর্তুগিজ জাহাজ তাদের সাহায্য করে, ক্রুসোদের সাহায্য করে এবং তাদের জাহাজে তুলে নেয়। পর্তুগিজদের যে ক্যাপ্টেন, সে ছিল একজন কাইন্ড হার্টেড পারসন। সে ক্রুসোকে কথা দেয় যে তাকে ব্রাজিলে নিয়ে যাবে এবং ক্রুসোর নৌকার পরিবর্তে টাকাও দেবে। অপরদিকে জুরিকে প্রমিস করে যে 10 বছর দাসত্বের পর যখন সে খ্রিস্টানে পরিণত হবে তখন তাকে মুক্ত করে দেওয়া হবে। ব্রাজিলে 4 বছর ধনী এবং সফল চিনি ব্যবসায়ী হিসেবে খ্যাত হবার পর তার আরো ধনী হবার ইচ্ছা হলো এবং আরেকটি সমুদ্র যাত্রায় যেতে চাইল। তো এইবারও তার জাহাজ একটি ঝড়ের কবলে পড়ে এবং বিধ্বস্ত হয়। তার সমস্ত ক্রু মেম্বাররা ডুবে যায়, শুধুমাত্র সে বেঁচে থাকে এবং ভাসতে ভাসতে জনমানব শূন্য একটি দ্বীপে উঠে। এখানেই শুরু হয় ক্রুসোর চরম দিনগুলো। কিছুদিন সেখানে কাটানোর পর সে ধ্বংসপ্রাপ্ত জাহাজের কাছে ফিরে যায় এবং সেখানে প্রয়োজনীয় অবশিষ্ট জিনিসগুলো কালেক্ট করে। সেই জিনিসগুলোর সাহায্যে সে নিজের জন্য একটি ঘর এবং একটি গুহা তৈরি করে। যখন সে একাবোধ করত, সে পুরনো দিনের কথা মনে করত। একসময় সে বাইবেল পড়া শুরু করে, এমনকি সে প্রাত্যহিক জার্নাল লেখাও আরম্ভ করে যাতে সে প্রতিদিনের কাজকর্মগুলো লিখে রাখতে পারে। সে খাদ্যের জন্য তার বন্দুক দিয়ে পশু শিকার করা শুরু করে, এমনকি সে একটি ক্যানয় অর্থাৎ এক ধরনের নৌকাও তৈরি করেছিল। হঠাৎ একদিন সে অসুস্থ হয়ে পড়েছিল এবং গডের কাছে প্রে করেছিল সুস্থতার জন্য। এতে সে জলদি সুস্থ হয়ে যায়। এভাবে কয়েক বছর ওই দ্বীপে কাটানোর পর সে খেয়াল করলো তার গান পাউডার প্রায় শেষের দিকে। সেটা দেখে সে পশুপালন করা শুরু করে। সে দ্বীপটির অপর পাশটাতে অনেক ফল পেয়েছিল যেগুলো সে খাদ্য হিসেবে ব্যবহার করেছিল। ঘটনাগুলোর আরো পরে তার যে ঘর, তার পাশাপাশি আরো একটি ঘর তৈরি করেছিল। তো বন্ধুরা, এই উপন্যাসের শেষাংশে একদিন ক্রুসো একটি পায়ের ছাপ দেখতে পায়। এতে করে সে বুঝতে পারলো যে এই দ্বীপে সে ছাড়াও আরো মানুষ বাস করে এবং তারা আর কেউ নয়, মানুষ খেকো আদিবাসী। সে হেজিটেট ফিল করে যে তার কি করা উচিত। এরই মধ্যে সে একজন 25 থেকে 26 বছর বয়সী আদিম বাসিন্দার দেখা পায় এবং পরবর্তীতে তার নাম দেয় ফ্রাইডে। ক্রুসো এই ফ্রাইডেকে ইংলিশ শেখায় এবং পরবর্তীতে খ্রিস্টানে পরিণত করে। ক্রুসো এবং ফ্রাইডে মিলে আরো দুজনকে উদ্ধার করে, যাদের একজন স্প্যানিয়ার্ড এবং অপরজন ফ্রাইডের বাবা। তো ঘটনাক্রমে এক
একদিন ক্রুশো সেই দ্বীপে একটি ইংলিশ বোট দেখতে পেল। বোটের ক্যাপ্টেন এবং ক্রুদের মধ্যে কোনো একটা সমস্যা বেঁধেছিল এবং ফলক্রমে ক্রু মেম্বাররা ক্যাপ্টেনকে মারতে উদ্ধত হয়েছিল। ক্রুশো সেখানে গিয়ে সেই ক্যাপ্টেনকে বাঁচায় এবং তার বোটে ফিরিয়ে নিয়ে যায়। এতে করে সেই ক্যাপ্টেন ক্রুশোর প্রতি খুশি হয় এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়। ক্রুশো ফ্রাইডেকে সঙ্গে নিয়ে ইংল্যান্ডে ফিরে। সেখানে সে ব্রাজিলের চিনি ব্যবসা থেকে ভালো লাভ পায়। পাশাপাশি ইংল্যান্ডের যাত্রার সময় সে উইডোকে যে সম্পত্তিগুলো দেখভালের জন্য দিয়েছিল সেগুলো ফেরত পায়। পরবর্তীতে সে বিয়েও করে। পরবর্তী সময়গুলোতে ক্রুশো প্রায়ই সেই দ্বীপ পরিদর্শনে যেত এবং পরিশেষে পরবর্তীতে আরো দুঃসাহসিক অভিযানে যাবার প্রমিজের মধ্য দিয়ে এই নভেলটি শেষ হয়। তো গাইস, এখন চলো ছোট করে মোরাল লেসনটাও আমরা জেনে নিই। তো এই নভেলের যে মোরাল লেসন সেটি হচ্ছে অল শুড বি obedient to his family, should keep faith in God in any kind of situation and should be loyal to him who does well for him। অর্থাৎ সবাইকে তার পরিবারের প্রতি অনুগত থাকতে হবে, যে কোনো ধরনের সিচুয়েশনে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সমাজের যারা তার ভালো করে তাদের প্রতি লয়াল থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আশা করছি এই ভিডিওটি তোমাদের জন্য লুক্রেটিভ হবে। পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থেকো। টাটা।